মহারাজ, আমার দুটি প্রশ্ন আছে, নিজস্ব প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের মানসিক শক্তি কিভাবে বাড়াতে পারি, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করি আমরা মনে সাহস পাই, কিন্তু যখন আমরা কোনো সঠিক কাজ করতে যাই তখন আমাদের মনে সাহস কেন পাই না? কারণ মন বা চেতনা, এর উপরেই পুরো জগৎ দাঁড়িয়ে আছে তোমার। শুধু এই নয়, প্রথম ভুল আমাদের, আমরা ভাবি মন একটা ছোট জিনিস, তার এরিয়া হলো আমাদের চিন্তাগুলো মাত্র, এবং এই চিন্তাগুলোকে হাউ টু গাইড তা নয়। তুমি যে আছো এটাও তোমার চিন্তাতেই আছে, তোমার সমগ্র অস্তিত্ব। তুমি এখন নিজেকে যেইভাবে দেখো এটা একমাত্র নির্ভর করছে চিন্তার উপরে। প্রমাণ এক্ষুনি তোমার মাথায় জোর একটা মারলে আমি আছি তোমার সব ভুল হয়ে যাবে, তুমি কোমায় শুয়ে পড়বে, থাকবে না কিছু। দেখো মন বা চিন্তা কি, এবং এর পরিধি এত বিস্তৃত, এত বিরাট, একটি ব্যক্তির সাপেক্ষে তা ব্যক্তির ধারণাই নেই। চট করে পকেটের একটা জিনিসের মতো আমরা মাইন্ডকে কন্ট্রোল করতে বেরিয়ে যাই। আমরা বিশ্বাস করি, এটা আমাদের মেয়ার বিলিভ, যে মন আমাদের মধ্যেই থাকা কোনো একটি বস্তু। একদমই তা নয়। মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিসে স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজ এই একটি কথা বলেছিলেন, যেটি আমি অনেক আগে পড়েছিলাম, কিন্তু এক কথায় আমার মাথায় চেপে গিয়েছিল। তার ভাবটা এই ছিল যে আমরা মনে করি আমাদের মধ্যে জগৎ বা মন বা কোনো রকমের ভগবান জাতীয় কিছু আছেন। আসলে তা নয়। এই বিরাট অস্তিত্ব এবং এই বিরাট চেতনা বা এই বিরাট মনের মধ্যে একটা ছোট্ট রিপল এর মতো তুমি আছো। সেই জন্য আগে বোঝো, এই যে বিশাল মন, তুমি মনে করছো যে তোমার চেতনাকে কন্ট্রোল করে নেওয়া আর বা চিন্তাকে কন্ট্রোল করে নেওয়া, আর তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, আর তোমার বিবাহের ব্যবস্থা করা, তোমার লেখাপড়ার ব্যবস্থা করা, এগুলো সব এক একটা পার্ট জীবনের। মনকে নিয়ন্ত্রণ না করলেও চলে, তা কিন্তু নয়। মনই এই সব জিনিসপত্র হয়েছে। এই বিরাট চেতনা বা চিন্তার মধ্যে তুমি আমি আর যত জীব আছে এক একটা জিনিস উঠছে পড়ছে, তো এই জিনিসগুলি খুব ভারী হয়ে যায়। তুমি আগে বুঝে নাও মন বা চিন্তা কি, প্র্যাকটিক্যালি কি। আগে বোঝো মন কি। তুমি লক্ষ্য করবে মন বলতে তোমার কাছে প্র্যাকটিক্যালি একটাই জিনিস আছে, তাকে বলা হয় চিন্তা বা থটস। মনের দুটোই একসাথে থাকে। মন মানেই দুই, এক মন কখনো হয় না। আমরা কথাটা বলি এক মন হতে পারে না। যদি এক কিছু হয়ে যায় তাহলে সে মন নয়, অন্য কিছু। দুটো একসাথে উঠবে। এক প্রবৃত্তিগত চিন্তা, প্রবৃত্তি মানে দেহকে কেন্দ্র করে যে কোনো চিন্তা। আমি ছেলে, আমি মেয়ে, আমি যা করছি সব দেহ বা প্রবৃত্তিগত চিন্তা। কেন কি প্রবৃত্তি বলা হয়? এগুলি না চাইতেই যেন খুব প্রমিনেন্টলি করার মতো একটা অপশান তৈরিই হয়ে আছে। খিদে উঠলেই খেতে দাও, এর জন্য কোনো রকম বিচার বুদ্ধির দরকার পড়ে না। টয়লেট পেলেই ওই যে আর্জ ওঠে, ওর জন্য কোনো রকম দরকার পড়ে না। এগুলি যেন প্রকৃতি বা প্রাকৃতিকভাবে বসানো আছে, এবং এর জন্য তুমি যে বৃত্তি বা মনে যে চিন্তা ওঠে সেটা খুব ন্যাচারাল। একে প্রবৃত্তিগত চিন্তা বলে। প্রকৃতি কি করে? এর মধ্যে দিয়ে বিস্তার করে। তোমার বিভিন্ন চিন্তার মধ্যে যেই সব চিন্তা, বেশিরভাগ চিন্তা, 99% চিন্তা তুমি দেখে নেবে বিস্তার চায়। আমি পুরুষ, আমি দেহকে রক্ষা করব, আমি স্ত্রী, আমি সাজবো, আমি পিতা হব, আমি খাবো, আমি আমার জমি জায়গা বানাবো, আমি আমার ঘর বাড়ি বানাবো, আমি আমার পরিচিতি বানাবো, সব যেন ছড়িয়ে পড়তে চাইছে। তুমি ছোট হতে চাইছো না, তুমি বাড়তে চাইছো। তো প্রকৃষ্ট রূপে এই বৃত্তিগুলো যেন প্রকাশ পাচ্ছে। একেই পাশবিক বা দৈহিক বৃত্তিও বলা হয়। এটা চাই, ওকে মারবো, তাকে ছোট করব, অমুক নেশা করব, তার সাথে অ্যাটাচড হব। এটা তো ন্যাচারালভাবে ওঠে। তুমি না চাইতে শুয়ে থাকলে এরম ধরনের চিন্তাগুলোই উঠতে থাকবে। তোমার কোনো কাজ নেই, তখন দেখবে এই টাইপের, এই লেভেলের চিন্তাগুলো উঠবে। তার সাথে সামান্যভাবে একটা জিনিস ঝলক দেয়, কি করা উচিত আর কি করা উচিত নয়, দুটো একসাথেই।
একটা ন্যাচারালভাবে উঠে গেল, আরেকটা মন বলে দিচ্ছে কি বিচারশীল মন বলছি আমরা, বা এগুলোকে এইভাবে আমি বলতে চাই না, কারণ বললে এগুলি নিয়ে অনেক বই লেখা হয়ে গেছে, এগুলি নিয়ে অনেক কথা হয়ে গেছে, ধারণাটা বড্ড গোলমাল হয়ে যায়। একটা মন বিচার করে না, একটা মন বিচার করে, এইভাবে ধরো। একটা মন যা বলছে প্রকৃতি প্রবৃত্তি দেহ তার কথা শোনে, আরেকটা মন বলে এই মুহূর্তে দেহের সাথে যাওয়া, এই প্রবৃত্তির সাথে যাওয়া উচিত কি উচিত নয়। এটা যত কম 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 হতে থাকে তোমার মধ্যে, তুমি তত পশু হয়ে যাও, অসুর হয়ে যাও। এটা যত কম কম থেকে আস্তে আস্তে বাড়তে 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 বাড়ে তুমি দেবতা হয়ে যাও, ভগবান হয়ে যাও। সেই জন্যই বলে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, মনেতেই অসুর, মনেতেই সুর। সব মনেতে। মন মানেই দুই। কারো মনে 100% কোনো বিষয়ে কনফিডেন্ট ওঠে না, 100% মনের জন্য কথাটা খাটেই না, ওটা মুখে লোকে বলে মাত্র। 0.00001% হলেও সংশয় থাকবেই থাকবে। মন বুদ্ধি এইসবের স্তরে নিশ্চয়তা এই শব্দটা খাটে না। নিশ্চয়তা হলো বোধের বা জ্ঞানের অ্যাট্রিবিউটস, মনের নয়, মনের পারের কিছু বিষয়, মনের থেকে উচ্চতম কোনো বিষয়। মনের উপরে জগৎ আছে, কিন্তু জগতের থেকেও উচ্চতম কিছু আছে, জগতের পারে নয়। তুমি চিন্তা করতে পারো, কার্যকারণে কজ এফেক্ট রিলেশানে আনতে পারো, এর পারে। আমরা জগতের পারে বলতে বলে হ্যাঁ সেই যে একটা ব্রহ্মলোক দেবলোক সেই কথা বলছেন মহারাজ, না, কোনো লোক নেই, যা আছে তোমার কাছেই আছে, তোমার মধ্যেই আছে। তোমার মধ্যে মানে তোমাতেই আছে। সেই জন্য আমি বলে থাকি প্রকৃতি এমনই, 99% সম্ভাবনা তোমার প্রবৃত্তিগত চিন্তা বা প্রাকৃতিক বৃত্তি বা চিন্তা ওঠার। 1% হলেও, 0.1% হলেও মনে কি ঠিক তা থাকবেই থাকবে। একবার ঘাঁটলেই বুঝে যাবে যে তুমি ভুল করছো। এই জন্যই চোর ভয় পায়, তোমার কনফিডেন্টের অভাব হয়। আর যে সৎপথে থাকে, যে ওই 0.001%-এর কথা শুনে, তার মধ্যে একটা ট্রিমেন্ডাস আন্তরিক শক্তি থাকে। হতেই পারে কারোর ক্ষেত্রে এই দোনো-মনোর ভাব 10%, 20%, কারণ 50-50, এদিক যাই কি ওদিক যাই, তারা বেশি হেলদোল বা মনের দোলাচলের মধ্যে চলতে থাকে। আর বেশিরভাগ লোক কিন্তু এই 50-50 দলেরই লোক বা 60-40 দলেরই লোক। আমরা ডিসিশান এরকম দোনো-মনো মন নিয়েই নিই, নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিয়ে নিই না। যাকে আমরা নিশ্চয়াত্মিকা বলি, বলে আমি শিওর শট, আমি জানি আমি এটা করব, তারপরেও তার ভিতরে কোথাও না কোথাও আমাদের ভয়, দুশ্চিন্তা, অবিশ্বাস ইত্যাদি থাকেই থাকে। না হলে কাজটা ওয়ার্কআউট হওয়ার পরেও আমাদের নেক্সট ছুট তৈরি হয় কি করে? 100% কিছু হয়ে গেলে তার মনের স্তরই নয়। ফলস্বরূপ কি হয়? এরম দোনো-মনো মনে সিদ্ধান্ত নিয়ে যদি লেগে গেল ভালো, তোমার মতে যা ভালো, বলবে খুব ভালো হয়েছে, নালে বলবে আফসোস, যন্ত্রণা, ভুল হয়ে গেল। ফল যাই হোক, তোমার তো টেন্ডেন্সি হিসাবে কি থেকে যাবে? আগে পিছু করতে থাকা। তুমি মেন্টাল রিলমে আছো মানেই ফলাফল যাই হোক, ভালোই হোক বা মন্দই হোক, তুমি অপোজিট চিন্তা করবে। এটা হলো মনের স্তর। তুমি হলো না করতে থাকবে। ভালো হলে বলবে হ্যাঁ ভালোই হয়েছে, ভিতরে মন বলবে এটা যদি হতো ওর সাথে তাহলে আরও ভালো হতো। আর ওই আরও ভালোর চক্করে তুমি বারবার ছুটতে থাকো। এটাই জীবনের দৌড়। আর যদি বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়, আমরা যেহেতু জীবন জানি না, মন জানি না, নিজেকে চিনি না, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যাকে আমরা অ্যাপারেন্ট ভালো বলি, কিছুদিন পরে তা খারাপে পরিণত হয়ে যায়। আর খারাপ হলেই বেশিরভাগ ক্ষেত্রে বলি খারাপটাকে কি করে ভালো করব, নেক্সট, এরপরে কিন্তু আমি আর ভুলটা করব না, আমি কিন্তু এরপরে যা হবার এইবারে হয়ে গেছে, এরপরে আমি শিখবই শিখব। ভালো হলে আরও ভালোর ছুট, আর খারাপ হলে খারাপ থেকে ভালো হওয়ার ছুট। এটাই মন। এইভাবেই মন চলে, সবার জীবন এইভাবে চলতে থাকে। দেখো এবার কিভাবে এই পরিস্থিতিকে বদলানো যায়। দেখো নর্মালি আমি কোনো টোটকা ফোটকা বলি না, তবু একটু শোনো, যদি কিছু কাজে লেগে যায়। দেখো কোনো সময় বা ঘটনাকে আমরা বদলাতে কেউ পারে না, পরিস্থিতির উপর কারোর হাত নেই, তবে তুমি নিজেকে বদলাতে পারো। পৃথিবীকে চামড়ায় ঢাকা যায় না, কিন্তু পা তো ঢাকা সম্ভব।
উপায় দেখো, যেটাতে কিছু করতে পারবে, যেই বিষয়তে, যেই বস্তুতে, যেই ব্যক্তিতে, সেটাতে বসে থেকো না, অন্তত পক্ষে অ্যাক্ট করো। তুমি যেটা করতে পারো সেটাতে বসে থেকো না। তুমি সন্ধেবেলায় ঘরে বসে আছো, কালকে তোমার কোচিং ক্লাসে যেতে হবে, এই সময় পড়বো না, টিভি দেখবো না, মোবাইল নিয়ে বসে থাকবো, বন্ধুর কাছে যাবো, এটা না করে অন্তত অ্যাক্ট করো। এই অ্যাক্ট ঠিক ভুল হবে সেটা পরের কথা, কিন্তু যেটা তোমার হাতে আছে তার উপর নিজের আধিপত্য আনো। যেটা করা যায় না সেটাকে ছেড়ে দাও। পরীক্ষার ফলাফল টেনশন করে তুমি কিছু করতে পারবে না, ওটাকে ধরো না, কিন্তু পরীক্ষার আগে তুমি পড়তে পারবে, ওটা অবশ্যই করো। পরীক্ষার আগে আমরা করি কি কাজে উল্টোটা করি। পরীক্ষার আগে বসে বসে ভাবি পড়বো কি পড়বো না, চ্যাট চলতেই থাকছে, আর পরীক্ষার পরে ভাবতে থাকি 1 মাস পরে রেজাল্ট বেরোবে, কী যে হবে। ওটা আগে ভাবার কথা ছিল যে আমি মোবাইল নিয়ে বসে আছি, আমার কী যে হবে কাল পরীক্ষা। ওটা না ভেবে আমরা অপোজিট করে ফেললাম। এই বিদ্যাটা আমাদের শুধু শিখতে হবে। অনলি তুমি দোনো মনো হয়ে বসে থেকো না, এটা বেহুশ অ্যাক্ট হয় এইভাবে করলে। তুমি তখন আসলে ডিসিশান নাওই না, পরিস্থিতি, নিম্ন প্রকৃতি তোমাকে তখন চালাচ্ছে। জীবের উচ্চতম অবস্থায় আর নিম্নতম ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রেই মানুষ আর ডিসাইড করে না, প্রকৃতি ডিসাইড করে। তুমি নিম্নতম অবস্থায় না থেকে উচ্চতম অবস্থায় আছো না নিম্নতম অবস্থায় আছো, এর প্রমাণ কি হবে? প্রমাণ এটা, তুমি এই মুহূর্তে প্রশ্ন দ্বারা বিদ্ধ হয়ে আছো, তুমি কনস্ট্যান্ট প্রশ্ন করছো। তার মানে উচ্চতম অবস্থায় যদি তুমি থাকতে, যেমন মহাপুরুষরা, তারাও প্রকৃতি গাইডেড, তারাও এরমভাবে সিদ্ধান্ত নেয় না বসে বসে কি হবে কি না হবে, এটা করব কি সেটা করব না। এই উচ্চতম অবস্থায় তুমি যদি থাকতে, তোমার মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি, শান্তি বিরাজ করতো, তুমি প্রকৃতির পার চলে গিয়েছো। আর নিম্নতম ক্ষেত্রে কি, তুমি প্রকৃতি দ্বারাই চালিত হচ্ছ। এটা এমনভাবেই বোঝা যাবে যে তোমার মধ্যে প্রশ্ন থাকবে, তোমার মধ্যে দ্বিধা থাকবে, দ্বন্দ্ব থাকবে, ভয় থাকবে। তখন জানবে তোমাকে নিম্নতম প্রকৃতিই চালাচ্ছে। তখন তুমি কি বলবে? এইসব ক্ষেত্রে আমরা কি বলে থাকি, কি করব, তখন এমন সিচুয়েশন ছিল, তখন তোমাদের বুদ্ধি কাজ করেনি, তখন তো আমি ছোট ছিলাম। না, সিচুয়েশন তোমাকে চালাবে না। আমি আবারও বলছি, তুমি সিচুয়েশনকে গাইড করতে পারো না। এই ক্ষেত্রে আমাদের যারা মোটিভেশনাল স্পিকার ইত্যাদি বলে, তারা খুব বড় ভুল কথা বলে। সিচুয়েশনকে তুমি চেঞ্জ করে দাও। সিচুয়েশনকে চেঞ্জ করার তালে যেও না, কেউ পারেনি আজ পর্যন্ত। তুমি শুধু সিচুয়েশন ওয়াইজ অ্যাক্ট করো, সিচুয়েশনের দাবি হিসাবে কাজ করো। সিচুয়েশনের দ্রষ্টা তুমি, বি অ্যান অবজারভার অফ সিচুয়েশন। ভালো করে দেখো কি ঘটছে, তাতে কিছু করতে পারবো আমি, অবশ্যই করো। ওইখানে বসে থেকো না। তুমি যদি ওখানে বসে থাকো, তোমাকে লোয়ার প্রবৃত্তি চালিয়ে নিয়ে গিয়ে অ্যাক্ট করিয়ে ছাড়বে। চুপ তো তোমাকে বসতে দেবে না, কারণ তুমি নিম্ন অবস্থাতে আছো। যাই করতে হবে সিচুয়েশানে, অ্যাক্ট করব বা অ্যাক্ট করব না, এই ডিসিশানটা তুমি নাও, তুমি তার মালিক হও। আমি কোন পয়েন্টটা বলতে চাইছি একটু বোঝা যাচ্ছে? ধরো সাপোজ বাজারে যাব কি যাব না, এরকম করে বসে থেকো না। ডিসাইড করব আমি বাজার যাব কি না। আমরা নর্মাল ক্ষেত্রে কি বলি, মা বারবার বলছিল, আমার ইচ্ছা তো ছিল না তাই গেলাম। পরিষ্কারভাবে এই কথাটা নিজেকে বলো, বাজার যাবার দরকার আছে কি নেই, আমি যাব কি যাব না, মা বলছে, বাবা বলছে, অন্য কেউ বলছে, এই সময় রেসপন্ড করা উচিত কি উচিত নয়, এটা পুরো ক্লিয়ার কাট মানসিকতা দিয়ে দেখো। যদি মনে হয় যে তোমার যাওয়া উচিত, যাও, না হলে না যাও। কিন্তু এই যে তুমি বললে, এতবার করে বললো তাই আমি যাব, তুমি পরিস্থিতির দ্বারা চালিত হয়ে গেলে, তোমার মানসিক শক্তি বাড়লো না। এতে ডিসিশন নাও, তুমি যাব কি যাব না, সিদ্ধান্ত যেন তোমার হয়, শেষ কথা যেন তোমার হয়, এতে মনের শক্তি বাড়ে। এবারে ওই ডিসিশন ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, তবুও যেন ডিসিশনটা তোমার হয়। দায়িত্ব নিতে শেখো। জীবনে এমন দায়িত্বশীল ব্যক্তিই কিছুমাত্র করতে পারে। নিজের চয়েসের দায়িত্ব তোমার নিজের। বেশিরভাগ
যারা সাধারণ মানুষ, তারা সারাক্ষণ কাঁদতে থাকে, আমার সাথে খারাপ হয়ে গেল, জোর করে আমার বিয়ে দিয়ে দিল, আমাকে বাবা বলেছিল তখন পড়তে, ওর কথা শুনেই আমি ঠকে গেলাম। এই রকম লোকের দ্বারা জগতে কিচ্ছু হয় না। যেটা করেছি আমি করেছি, এই দায়িত্ব, এই টেন্ডেন্সি যদি তোমার মধ্যে এসে যায়, এইটা যদি অভ্যাস তোমার মধ্যে হয়ে যায়, তাহলে ভুল ডিসিশন হলেও ওটাকে ঠিক করার জন্য দায়িত্ব তুমি নিতে শিখবে। বেশিরভাগ মানুষ তা করে না, পরিস্থিতি তাদেরকে গাইড করে। তোমার একটা দায়িত্বশীল সিদ্ধান্ত, তা তোমাকে অভূতপূর্ব আন্তরিক বল দিয়ে যায়। ওই সিদ্ধান্ত যে তোমার জীবনকে ঠিক পথেই নেবে এমনটা নয়, হয়তো ওই মুহূর্তেই নয়, কিন্তু ইটসেলফ দায়িত্ব নেওয়াটাই একটা অনেক বড় মনের বিরুদ্ধে যুদ্ধ হয়ে গেল, প্রকৃতি বা মায়ার বিরুদ্ধে যুদ্ধ হয়ে গেল। মায়া বা মন চায় তোমাকে ঘেঁটে রাখতে, তুমি বুঝতেই পারবে না যে কি ঘটে যাচ্ছে, কি চলছে, আমি কি করছি কি না করছি, কার কথা শুনছি, কিভাবে চলছি, তুমি কিছু জানো না এই ক্ষেত্রে। দেখো, জগতে রাম আর রাবণ দুজনেই কিন্তু দায়িত্বশীল ব্যক্তি ছিল। রাবণ বলেছে যা ভুল করেছি তার দায়িত্ব আমি নিয়েছি। ভুল করেছে, চরমতম ভুল করে ফেলেছে। রাম এমন ব্যক্তি যে জগতের কল্যাণের দায়িত্ব নিয়েছিল। অবশ্যই যার পিছনে এই যে গুণটার কথা বলছি, যে নিজের দায়িত্ব নেওয়া, ডিসাইড করা, এই গুণটা কিন্তু ইটসেলফ তোমাকে ভালো পথে নিয়ে চলে যাবে তা নয়, কিন্তু তুমি যদি ঠিক কি ভুল কি যেই মুহূর্তে বুঝতে পারবে, ওই মুহূর্তে এই গুণটা তোমাকে বিশাল হেল্প করবে। যেন তোমার ঘরে একটা বিশাল ইলেকট্রিসিটি সাপ্লাই আগে থেকে রেডি আছে, যেই দিন তুমি ফ্যাক্টরি চালালে সেই দিনকে এটা তোমাকে খুব হেল্প করবে। তুমি যখন ডিসাইড করো, তুমি কি করো, তুমি যে ন্যাচারাল মনের টেন্ডেন্সি কি দোনো মনো করতে থাকা, সংকল্প বিকল্পাত্মক মনঃ। সব সময় মন কি করবে, সংকল্প করবে, বিকল্প করবে, এবং তোমাকে এর দোলায় দোলাতে থাকবে। একেই তো সুখ দুঃখ বলে, একেই তো দ্বৈত বলে। তুমি ওই টেন্ডেন্সিকে ভেঙে দিলে, তুমি বললে আই ডিসাইড, আমি সিদ্ধান্ত নেব। খুব খাটনি নয় কিন্তু এটা। আবার এর কিন্তু অন্যদিকে হয় কি, আমি ডিসিশান এই ক্ষেত্রে নেব না, সেই ডিসিশানও তুমিই নাও। আমি পরীক্ষার আগে পড়ব এবং রেজাল্টের আগে বেকার দুশ্চিন্তা করব না, বোথ আই অ্যাম ডিসাইডিং। আমি পরীক্ষার আগে পড়িনি, তার ফলাফল কি হবে সেই জন্য আমি রেডি। আমি পরীক্ষার আগে পড়েছি, ফলাফল যা হবে দেখা যাবে। প্রথম ক্ষেত্রে আর শেষের ক্ষেত্রে তোমার যা করণীয় সেটার মালিক তুমি নিজে। তুমি কি করছো, জাস্ট পুরোটা নিজের বুদ্ধিতে অবজার্ভ করে আমি ডিসাইড করছি, এটা করতে শেখো আগে। নিজের বুদ্ধির পিছনে যদি বোধ না থাকে তখন জীবন নিম্নমুখী হয়। তবু আমি বলবো, যদি অ্যাজ ফার শুধু মানসিক শক্তি কনসার্ন, ভালো মন্দ বলছি না, শুধু মানসিক শক্তি, সেই ক্ষেত্রে কিন্তু ডিসিশান নেওয়ার ক্ষমতা খুব প্রয়োজনীয় জিনিস। ডিসিশান নাও, পজিটিভ হোক নেগেটিভ হোক, অ্যাক্ট করা বা অ্যাক্ট না করা, যে কোনো জিনিসের ডিসিশান নিতে শেখো। এটা অনেক সময় একগুয়েমি হয়ে যায়, লোকে বলবে এ কারোর কথা শোনে না, প্রচণ্ড জেদি। তবুও বলবো জগতের ক্ষেত্রে এটা ভালো, তোমার ক্ষেত্রে অন্তত এই মুহূর্তে ভালো, কারণ যত ভালো মন্দ কাজ একগুঁয়েরাই জগতে করেছে। ওই লিজে করব কি করব না, যাব কি যাব না, উনি বললেন তিনি বললেন, ওই বইতে লেখা আছে সেই বইতে লেখা নেই, ঠিক তো বুঝতে পারছি না মহারাজ। এদের দ্বারা জগতের কোনো কল্যাণ অকল্যাণ কিছুই ঘটেনি। এরা আগাছার মতো জগতে জন্মেছে এবং আগাছার মতো মরে গেছে। তুমি ওই রকম হয়েও না। এবারে বলেছ ভালো কাজ করতে সাহস হয় না কেন, অর্থাৎ কোনো চিন্তা তার সঠিক বুঝেছি আমি, জেনেও সেটাকে ওয়ার্কআউট করতে আমার ভয় হয় কেন। আমি আগে অপোজিট দিকটা বলি। যে কোনো চিন্তা বা খারাপ চিন্তা সেটা ওয়ার্কআউট হয় কেন দেখে নাও আগে, তারপরে আমি বলবো যে ওয়ার্কআউট সৎ চিন্তা হয় না কেন। কারণ যেগুলো বৃত্তিগত, যেসব না চাইতেই ওয়ার্কআউট হয়ে যায়,
প্রচণ্ড খিদে পেলে এমনিতেই মাথা গরম হয়ে যায়, ওয়ার্কআউট করতে হয় না মাথা গরম। 7 দিন গীতা পড়ো না, কথামৃত পড়ো না, কোনো উইজডম লিটারেচার পড়ো না, কি যায় আসে? কিন্তু মোবাইল যদি 7 দিন বিচ্ছিন্ন হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। এর সমাধান হলো, তুমি যে কোনো চিন্তা বা বিশেষ করে খারাপ চিন্তা মাথায় আসে, এই চিন্তা আসেই এই জন্য যাতে ম্যানিফেস্ট হতে পারে, ম্যানিপুলেট হতে পারে, এ নিজেকে প্রসারিত করতে পারে। চিন্তা তোমার সমর্থন চায়। এনার্জি সাপ্লাই করো না একে। কীভাবে এনার্জি সাপ্লাই করবে না? কাজে পরিণত না করে। ওয়ার্কআউট করো না জিনিসটাকে, তবে ওই চিন্তা স্লোলি দুর্বল হয়ে যায়, বারবার মনে উঠছে, তুমি অ্যাকনলেজ করছো, এই কথা বলতে যাবে না, ছি ছি এসব কি আসছে, এটাও এক রকমের তাকে এনার্জি দিয়ে দেওয়া হয়ে গেল। কোনো একটা চিন্তা এলো, তুমি তাকে স্ট্যাম্প লাগিয়ে দিলে চট করে, ভালো কি খারাপ, স্পন্টেনিয়াস এগুলো ঘটে যায়। যদি এসেও যায়, প্রথমত চেষ্টা করো তাকে ছি ছি না বলার, ভালো করে দেখো তা যদি শান্ত মাথায় নিম্নমুখী কিছু হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, যাই হোক না কেন, ডোন্ট ওয়ার্কআউট, কাজে পরিণত করো না। চিন্তা নিজের শক্তি হারায় একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে, ও আর আসতে চায় না। এটা খুব কমন এবং প্র্যাকটিক্যাল ব্যাপার, কারণ চিন্তাগুলি তোমার সহানুভূতি পাচ্ছে না। একজন তোমার পাশে খালি কেঁদে যাচ্ছে, মেয়েরা যেমন করে বা বাচ্চারা যেমন অ্যাটেনশন গ্রো করার জন্য কাঁদে, তুমি একদম তাকিও না, 2 দিন পর দেখবে সে আর কাঁদছে না। চিন্তা উঠছে আর তোমাকে উত্তেজিত করছে, নির্দিষ্ট কিছু প্যাটার্নে রিয়্যাক্ট করতে বলছে, ক্রোধ হচ্ছে, মনে হচ্ছে ভেঙেই ফেলি, মেরেই দিই, আর তুমি বললে আই রিফিউজ টু গো বাই ইয়োর ডিমান্ড। তুমি না বলে দিলে, তুমি হাত আটকে নিলে, তুমি কর্মকে ধ্বংস করে দিলে, চিন্তাকে কাজে পরিণত হতে দিলে না, চিন্তার উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। প্রত্যেকটা চিন্তা তোমার মাথায় আসে কর্মে পরিণত হওয়ার জন্য। চিন্তা এইভাবে যদি কর্মে পরিণত না হতে পারে, তার বিস্তার হবে না, বিস্তারই প্রকৃতির খেলা, সে মারা যাবে। কারণ চিন্তা তোমার সাপোর্ট চায় ওয়ার্কআউট হতে, তুমি চিন্তাকে কাজে পরিণত করে তাকে সমর্থন জানাও। তুমি স্পেসিফিক অ্যাক্ট না করলে, তুমি চিন্তাকে বললে আমি তোর সম্মান করি না, আই ডিসরেসপেক্ট ইউ। কেউ তোমাকে বলল চল আমার সাথে, আর তুমি যাকে বললে আমি তোর চাকর নই, তোমাকে রিসোর্স দিতে আমি জন্মাইনি, তোমার কথায় চলতে আমি জন্মাইনি, তুমি এটা কি করলে, কি হলো এটা, এই বলে তুমি তার সাথে গেলে না, তুমি তার ডিসরেসপেক্ট করে দিলে। চিন্তা অসম্মানে, অপমানে আর আসতেই চাইবে না তোমার কাছে। আবার হয়তো 2-4 বার আসবে, সে তো তার চেষ্টা চালাবেই, কারণ কি, এটা প্রবৃত্তিগত চিন্তা, কনস্ট্যান্ট উঠতে থাকে। শরীর আছে না, শরীরের সাথে চিন্তাগুলো, ওটা খুব কমন, সে আসতে থাকবে। কিন্তু ডু ইট এগেইন অ্যান্ড এগেইন। কোনো বন্ধু 4 বার তোমাকে ধরে খেলতে ডাকতে আসছে, আর তুমি 4 বারই বললে যাব না, সে কি আর ডেলি ডাকতে আসবে? অভ্যাস তৈরি হয় এইভাবেই, চিন্তা থেকে অ্যাকশান, ওই অ্যাকশান সিমিলার থট প্যাটার্ন ক্রিয়েট করে, একটা প্রবণতা, বৃত্তি বা টেন্ডেন্সি জন্ম দেয়। অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়েতেই তুমি চিন্তা করার জন্য যেন একটা রাস্তা নির্মাণ করে ফেলো। তুমি চিন্তার সাথে যখন প্রবৃত্তিগতভাবে অ্যাক্ট করে দিলে, রাগ হলো, তুমি কাউকে এক চড় মেরে দিলে, তুমি নেক্সট ওই টাইপের চিন্তার এবং ওই টাইপের অভ্যাসকে ওইভাবেই ম্যানিফেস্ট হওয়ার, অর্থাৎ আবার নেক্সট রেগে গেলে আরেকজনকে চড় মারার জন্য রাস্তা করে দাও। তুমি যে শুধু একটা চিন্তাকে ওয়ার্কআউট করলে তা না, তুমি সিমিলার প্যাটার্নকে রাস্তা করে দিলে। তুমি যখনই প্রচণ্ড রাগ হচ্ছে, চর মারতে গিয়ে হাতটা আটকে নিলে, তুমি শুধু ওই চিন্তারই কর্মকে আটকালে তা নয়, তুমি ওই জাতীয় চিন্তার যে প্যাটার্ন, তার রাস্তায় বাঁধা হয়ে গেলে পুরো। চিন্তাগুলো কি বলে, তুমি ছেলে তো একটা মেয়েকে নিয়ে চিন্তা করবে, অভাব আছে তো টাকা নিয়েই চিন্তা করবে, ফিউচারের, তোমার ফিউচার বা ভবিষ্যৎ বলে কিছু আছে তো লোভ বা ভয় নিয়েই তুমি থাকবে। কিন্তু তুমি যদি ওই টেন্ডেন্সির অপোজ করে দাও, স্লোলি তার ড্রপ হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। টেন্ডেন্সি থেকে চিন্তা তা অভ্যাসে পরিণত হয় এবং একসময়
তার স্বভাবে দাঁড়িয়ে যায়, হ্যাবিচুয়েটেড হয়ে যায়। কিভাবে তবে টেন্ডেন্সিকে জয় করব? ছোট্ট একটা কাজ করো, আবারও আমি টোটকা বলি না, তবুও বলবো, করে দেখতে পারো এটা। এগুলো করলেই যে তুমি খুব গুড রেজাল্ট পেয়ে জীবন তোমার বদলে যাবে তা নয়, তবে তুমি প্রিপেয়ার হতে পারো এইভাবে। ডেলি রুটিন বা যেভাবে তুমি চিন্তা বা কাজ করো তার সময়ে সময়ে একটু ভাঙো, ব্রেক করতে শেখো। এতে কন্টিনিউটি ব্রেক যে হচ্ছে, যে ভাঙছে, তাতে তোমার একটা টেন্ডেন্সি, যে কোনো একটা টেন্ডেন্সি তৈরি হবার পথে তুমি আটকে দিলে। আমরা যখন ট্রেনিং পিরিয়ডে ছিলাম তখন আমাদেরকে বেশিক্ষণ জব করতেও দেওয়া হতো না। আমি একজন আমাদের সিনিয়র মহারাজকে প্রশ্ন করেছিলাম যে আমাদের বেশিক্ষণও জব করতে কেন দেওয়া হয় না? না হয় বেশিক্ষণ ঘুমোতে দিচ্ছে না, বুঝতে পারলাম, কিন্তু জব করতেও কেন আটকানো হয়? কোনো একটা টেন্ডেন্সিকে জন্ম দেওয়ার থেকেই আটকানো হয়। স্বামীজি এই রুল রেগুলেশনসগুলো প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়ে বানিয়েছিলেন। কোনো টেন্ডেন্সি নয়, শু আর কু, লোহার শিকল সোনার শিকল কোনোটাই তোমার পায়ে পড়তে দেওয়া হবে না। এই যে তোমার দুটো শিকলে পায়ে পড়তে দেওয়া হলো না, তোমাকে মুক্ত করে দেওয়া হলো, তোমার মুক্তির অভ্যাস করে দেওয়া হলো। রোজ রাত্রিবেলা 11টার সময় ঘুমাই, আজকে পড়ব। রোজ রাত্রে দুধ খাই, আজ খাবো না। আমি জাস্ট এগুলো উদাহরণ দিচ্ছি, এগুলোকে খুব আবার সিরিয়াসলি নিয়ে নিও না। একটা টাইপ, রোজ 3 বার একজনের সিগারেট খাওয়া ডেলি অভ্যাস হয়ে আছে, আজ দেখি কি হয়, আজকে খাবো না সিগারেট। কোনো একটা ম্যাটারকে আমি একটা নির্দিষ্টভাবেই দেখি বা ভাবি, আজ এর অন্য দিক দিয়ে অন্যভাবে একটু দেখি। আজকে এই পার্টির সমর্থন করি, ঠিক আছে, আমি আজকে ওই পার্টির হয়ে সমস্যাটা দেখি কেমন লাগে দেখতে। অনেকক্ষণ মোবাইল নিয়ে ঘেঁটে ঘুমাই, আজ মোবাইল দেখব না, ব্রেক ইট। প্রথম ঘুম আসতে চাইবে না, আবার মোবাইল না দেখে ঘুমানোর অভ্যাস করে ফেলো না, দুটোই খতরনাক। আমাদের কি হয়ে যায়, মোবাইল দেখে দেখে অভ্যাস, মোবাইল না দেখে দেখে অভ্যাস, এই দুটোরই কবজাতে যেন আমি না পড়ি। এভাবে অহংকে কন্ডিশনড হতে দেওয়া থেকে আটকানো যায়। কন্ডিশন বা সংস্কারিত হওয়াই তো সমস্যা। তুমি যে কোনো সংস্কারকে ব্রেক করে দাও, না বলতে শেখো নিজেকে, কোনো অভ্যাসকে কামড়ে না থাকার অভ্যাস করে ফেলো। আমরা বলি কি এটা ভালো অভ্যাস, এটা খারাপ অভ্যাস। আমি কি বলছি, সব অভ্যাসই খারাপ অভ্যাস। অভ্যাসই তোমার ব্যক্তিত্ব নির্মাণ করে, আর এই ব্যক্তিত্বই তোমার বাধা। কোনো অভ্যাসে তোমায় পড়তে হবে না, তুমি অভ্যাসকে ব্রেক করার অভ্যাস করে ফেলো। ফলস বা মিথ্যা কর্ম থেকে চিন্তা ওঠে, চিন্তা প্রবণতায় পরিণত হয়ে যায়। এই প্রবণতাকে ভাঙলে তুমি সত্যের সাথেই থাকলে। যে কোনো প্রবণতা জেনে রেখো মিথ্যার, কারণ তা তোমাকে কোথাও না কোথাও ভেঙে ফেলে। প্রবণতা শব্দটা কি দেখো, ওর মধ্যে একটা বন্ধনের গন্ধ আছে, টেন্ডেন্সি, যেন একটা অবসতার চিহ্ন আছে। এটাই স্থূল থেকে সূক্ষ্মের যাত্রা, যখন তুমি এই যাবতীয় প্রবণতার বিরুদ্ধে উঠে দাঁড়াও। এই যে ভুল কাজ করে এত সাহস হয় কেন মানুষের? সবাই প্রবৃত্তিকে চট করে ওয়ার্কআউট করে দেয়। আমাদের মধ্যে যখনই প্রবৃত্তিমূলক চিন্তা আসে, কাম ক্রোধের চিন্তা আসে, কারোর সাথে অ্যাটাচড হবার চিন্তা আসে, কোনো জিনিসকে ভালো লাগছে এমন চিন্তা আসছে, আমরা চট করে অ্যাক্ট করে ফেলি। কেন এটা সবাই বেশিরভাগ করে ফেলে? এটাই প্রকৃতি এটাই চায় তোমার কাছ থেকে। এই দেহ এটাই চায় যে দেহের সুখ সুবিধা বিধান তুমি করো, কিন্তু তুমি দেহ শুধুমাত্র নও, তুমি চেতনা। সামগ্রিক অধ্যাত্ম কি বলছে? তুমি দেহের থেকে অনেক বেশি পরিমাণে এই চেতনা। এই দুটো এক জিনিস নয়। চেতনার যা চাহিদা আর প্রকৃতি বা দেহের যা চাহিদা, দুটো এক নয়। চেতনা কখনোই চাইবে না হেরে যেতে। চেতনা ছোট হতে চায় না। তোমার ভিতরেই ভাবটা আছে না যে আমি ছোট হতে চাই না, আমি ভুল হতে চাই না, আমি নিচু হতে চাই না। দেহ এইসব কিছু বোঝে না। দেহ বলে কি খাবো। প্রচণ্ড ভালো একটা বই তুমি পড়ছো, পেটে কোঁ কোঁ করে ডাকছে, প্রকৃতি শুনবে না তোমার, বলবে আমাকে খাবার দাও। তুমি গেলে না, তুমি বইটা শেষ করলে, তুমি প্রকৃতির বিরোধিতা করে দিলে, তুমি প্রকৃতির বিরুদ্ধে। এইটাই হলো চেতনার উচ্চ অবস্থান। তুমি দেখো জীবনে তুমি যত কাজ করেছো, ভালো কাজ, সব এই প্রকৃতির বা দেহের বিরোধিতা করেই করেছো। যত উঁচু কাজ, শুধুমাত্র আধ্যাত্মিক নয়, যে কোনো ইনভেনশন শরীরকে অগ্রাহ্য করে হয়। প্রত্যেকটা ল্যাবরেটরিতে যারা লেগেই আছে কিছু না কিছু আবিষ্কার করতে, দেখো তাদের প্রাকৃতিক জীবন, সংসার জীবন চলে না। তারা প্রকৃতিকে কনস্ট্যান্ট বিরোধিতা করছে। সাধুও তাই করছে, সাধকও তাই করছে।
সমাজ কীভাবে নির্মাণ হয়েছে? সমাজ নির্মাণ হয়েছে এই ভুল কাজ করতে এত সাহস কী করে এসে যাচ্ছে? কারণ এই প্রকৃতির সাথে চলার নামই সমাজ, এবং যেহেতু চারিদিকে সবাই এই একইভাবে চলছে, তখন তারা যেমন সাহস পায়, কারণ প্রকৃতি বলছে আমার খেলা তো খেলে নিচ্ছি আমি। কেউ বলে দিল খিদে পেয়েছে, খাওয়ার সময় আমার কিছু মাথায় থাকে না, সব আমি পাগল হয়ে যাই, এটা কোনো উঁচু কথা নয়, অতি নিচু কথা। আমাকে রাগাস না, আমি জানি না আমি রাগলে কি হয়ে যাই, এটা কোনো বীরত্বের কথা না, নিম্ন থেকে নিম্নতর কথা। তুমি পশু নও, তুমি প্রকৃতি নও। এবং আশেপাশে ডানে বায়ে সবাই যেহেতু এইভাবে চলছে, ফলে আমাদের সহজেই সাহস হয়ে যায়, মনে হয় এই তো জীবন, এইভাবেই তো চলা উচিত। সেই জন্য খারাপ কাজে খুব চট করে আমাদের অ্যাক্ট করার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে আছে। প্রকৃতি যেন বলছে হ্যাঁ হ্যাঁ ওই পথেই চল, ওই পথেই চল। এবার তুমি যেই প্রশ্নটা করেছো তার উল্টোটাও দেখে নাও। সঠিক কাজ জেনেও আমরা কেন করতে পারি না? ব্যাপারটা ঠিক এর অপোজিট, একই রকম। তবুও বলছি, সঠিক চিন্তা কি? সবার ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন। একটা কমন প্যাটার্ন, একটা কমন জিনিস বুঝে নাও। সঠিক চিন্তা তা যা প্রকৃতির বিরুদ্ধে তোমায় দাঁড় করায়, প্রকৃতির থেকে উচ্চতায় তোমায় দাঁড় করায়। সঠিক চিন্তা তা যা চেতনার দাবি মেটায়, চেতনার শান্তি বিধান করে, তা সঠিক চিন্তা। আর যাবতীয় চিন্তা সো কল্ড সঠিক হোক বা বেঠিক, সব বেঠিক। তো কোনো সঠিক চিন্তা যা করা উচিত তুমি শিওর, কিন্তু বলছো অনলি, কাজে করছো না। ধরো আমাকে তুমি শুনছো, কিন্তু যা শুনছো তা দিনের পর দিন শুনে চলেছো, কিন্তু কাজে নামছো না। গীতা পড়েছো, কিছুটা বুঝেছো যে এইসব যত কাকা মামা জ্যাঠা এইগুলোর সাথে থাকা ধর্ম নয়, ধর্ম তো কৃষ্ণত্ব প্রাপ্তি। এরা যদি আমার কৃষ্ণত্ব প্রাপ্তির পথে কাঁটা হয়, তাহলে কি করে আমার আপন? এটা তুমি বুঝলে, কিন্তু রোজ তুমি এইভাবে দোলো আর গীতা পড়ে যাও, পকেট গীতা পকেটে আছে, কাজে করো না। তাহলে কি করলে তুমি? তুমি সঠিক চিন্তারও অসম্মান করে দিলে। এই নয় যে তোমাকে মার কাটারি কিছু করতে হবে, যতটা বুঝেছো ততটাতে হাত দাও। না মহারাজ আমি তো অত কিছু বুঝতে পারিনি, আমি তো অধম, আমি তো দিনহীন, চেষ্টা করছি, সংসারে আছি। এইসব কথা ভয়ঙ্কর অহংকারের কথা। আবার বিনয়ের পিছনে লোকা অহংকার না ডেঞ্জারাস হয়ে যায়। যেমন যদি ঘর শত্রু হয় সেই রকম এই ধরনের অহংকার, অথচ প্রবৃত্তিগত জীবন চালিয়ে যাচ্ছে যেসব ভক্তরা বলে নিজেদেরকে আমরা ভক্ত, চেষ্টা করছি, হাজার একটা তাদের বাসনা, হাজার একটা তাদের দুর্বলতা তাকে কনস্ট্যান্ট ফিড আপ করে যাচ্ছে, অথচ নিজেকে ভক্ত বলে যাচ্ছে, এরা আরও বেশি খতরনাক। এই যে ওয়ার্কআউট না করা, এটাই ওই চিন্তার সমস্ত শক্তি শেষ করে দেয়। অনলি শুনেই চলেছ, স্লোলি কান সবা হয়ে যাবে, শুনে না করার একটা অভ্যাস দাঁড়িয়ে যাবে। কথা ছিল মনের কথা না শোনার অভ্যাস করো, এখন কি হবে? শুনতে শুনতে না করার অভ্যাস হয়ে যাবে। যেটা আগে বললাম সেটা হয়ে গেল, নিয়ম একই, অভ্যাস তো গ্রো করবেই। তুমি যদি অভ্যাসকে কাটার অভ্যাস না করো, তাহলে অভ্যাসের সাথে চলার অভ্যাস হয়ে যাবে। প্রথমত সুচিন্তা বা সঠিক চিন্তার পিছনে টেন্ডেন্সি বা প্রাকৃতিক সমর্থন কম, গভীর আন্তরিক সমর্থন থাকে। কে না শান্তি চায়? আমরা বলি কে শান্তি চায় না, কে মরতে চায়, সবাই তো অমরত্ব চায়। এগুলো অতি গভীর আমাদের চিন্তা, আমরা উপরি উপরি এগুলো বুঝি না, প্রথমে তা বোঝাও যায় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মোবাইল কেনার ইচ্ছা তোমার চটচট করে বাড়বে, পুরনো মোবাইলকে প্রত্যেক মাসে রিপ্লেস করলে তো খুবই ভালো হয়, কিন্তু সময় নষ্ট হচ্ছে জেনেও ওটাকে রেখে দেওয়ার ইচ্ছা যেন উইক হয়ে যায়। তুমি খাটে রাখো, স্নান করতে যাবো বলো, দুটো কথা বলে আবার এসে সোফাতে বসে পড়ো তাকে নিয়ে, তারপরে বাথরুমেতেও কিছুক্ষণ গেলে, ল্যাট্রিনে কিছুক্ষণ বসে কাটিয়ে দিলে। বুঝেও যেন বুঝি না যে লেট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কে যেন আমাকে চালাচ্ছে। একেই বলে প্রকৃতি, একেই বলে মন, একেই বলে মায়া। তুমি যখন সঠিক যে চিন্তা তাকে ইয়েস বলো না, ইয়েস বলা মানে ওটাই কাজে পরিণত করা, তুমি তাকেও অসম্মান করে দাও।
ইয়েস বলার অর্থই হলো, সঠিক চিন্তাকে ইয়েস বলার অর্থই হলো যেটা আমি ঠিক বুঝেছি তাকে জীবনে ঢালা, তার সাথে চলা। সীতা রামায়ণে এটাই, এই ক্যারেক্টার আমাদের মনের এই বৃত্তির সহায়ক, যিনি পূর্ণত্বের সাথে বনেও যেতে পারেন, রাজপ্রাসাদেও যেতে পারেন। তিনি দেখেন না যে পরিস্থিতি কি, তিনি দেখেন আমি তো রামের সাথে চলবো, আমি তো রামত্বের সাথে চলবো। তিনি রামের প্রতি সর্বদা ইয়েস করেন, যেখানেই রাম সীতা সেখানেই যাচ্ছে। মনের আমাদের এই বৃত্তি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি বলি, সিচুয়েশনটা খারাপ, এখন না, পরে করব। আসলে আমি তো ভাবছি মহারাজ সাধু হয়ে যাব, কিন্তু বাড়িতে না বাবা মা আছে, আমাদের তার প্রতি দায়িত্ব আছে। সীতা কোনো দায়িত্ব দেখেনি, সীতা স্বামী হিসাবে রামের সাথে যায়নি। সীতা হলেন আমাদের মনের সেই বৃত্তি যে সৎকে ফলো করে, যেখানেই সৎ পথে নামবে, যখনই সৎ এই পথ দেখায় যে পথে নামতে হবে, সীতা পথে নেমে যাবে। যখনই সৎ এটা বলবে যে রাজমহলে তার সিংহাসনের পাশে বসতে হবে, সীতা পাশে বসে যাবে। যখন বনে যেতে হবে, বনে চলে যাবে। সীতা রামকে ছাড়া বা সত্যতাকে ছাড়া কিছু চায় না। সে সবসময় রেডি টু অ্যাক্ট সতের জন্য। যা ঠিক বুঝলে তাকে ইমিডিয়েট অ্যাকশানে কনভার্ট করো। তা না হলে টেন্ডেন্সির সাপোর্ট প্রথমত নেই, প্রবৃত্তির সাপোর্ট নেই। এ তো রাবণত্ব নয়, কাম সম্ভোগ নয় যে উঠে পড়ে লাগো, হই হই করে কিছু করে দাও, পার্টি করা নয়। এরম সাপোর্ট তুমি পাবে না। দ্বিতীয়, অ্যাকশানের সমর্থন নেই, তুমি কাজই করোনি কিছু। তো শুদ্ধ সঠিক চিন্তার যে প্যাটার্ন তা শেষ হয়ে যায়। যেমন খারাপ চিন্তাকে কাজে না পরিণত করলে খারাপ চিন্তার স্রোত ভেঙে যায়, ঠিক তেমনই শুভ চিন্তাকেও কর্মে পরিণত না করলে শুভ চিন্তাও স্লোলি আমাদের থেকে চলে যায়। এটাই পার্থক্য পণ্ডিত আর প্রেমীর মধ্যে, এটাই পার্থক্য সাধু আর গৃহস্থের মধ্যে। পণ্ডিত বড় বড় কথা বলবে, কিন্তু কাজে সে নামাতে পারে না, তো ওই কথা তার রোজগার, অহং বা পাণ্ডিত্যের খোরাক হয়ে যায়। ওই সৎ চিন্তা তার সৎ কেন্দ্র হারায়। তার সৎ কেন্দ্রই ছিল সৎ চিন্তা সৎ কর্মে পরিণত হবে, তা যখন হলো না, সে শুধুমাত্র রোজগারের খোরাক হয়ে গেল। কয়েকটা ভাষা বা শব্দের খেলা হয়ে উল্টে অপকার করে। কেন করে? কারণ তার কেন্দ্র ছিল কি, চিন্তা উঠেছিল কেন, ওয়ার্কআউট করো চিন্তাকে, জীবনে নিয়ে আসো, সে আনলো না। সব দেখতে পারছো না মানলাম, যতটা পারছো ততটাই এগাও। আর এটা খুব স্লো এবং শান্ত দৌড়, ম্যারাথনের মতো হই 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 করে 1 কিলোমিটার দৌড়ে জিতে আসা নয়। কেউ ম্যারাথনের দৌড়ের জোর পুরো প্রথম থেকে পেয়ে তারপরে নামে না, কিন্তু সকালে প্র্যাকটিস তো শুরু করো, যতটা পারছো ততটা দৌড়ই তোমার পায়ের মাসেলকে আরও একটু শক্ত করে দেবে। ওই শক্ত মাসেল নেক্সট 7 দিনে 1 কিলোমিটার বেশি দৌড়াতে হেল্প করবে। আমি কি বলছি, তুমি যখন অ্যাক্ট করতে শুরু করো যা ঠিক, তার সাথে প্রথমে স্পষ্টতা থাকে না, কিন্তু অ্যাক্ট তুমি যতটা বুঝেছো ততটাই করলে তুমি নেক্সট আরও দেখতে পারবে যে নেক্সট ঠিক স্টেপ কি হবে। যেমন ম্যারাথনের দৌড়, কেউ ওই জোর নিয়ে আসে না, ওই শক্ত মাসেল নেক্সট 7 দিনে 1 কিলোমিটার তোমাকে দৌড়াতে হেল্প করলো। এবার ওই 7 দিনের দৌড় আরও 2 কিলোমিটারের মতো তোমার পাকে শক্ত করে দেয়। তুমি যেটুকু ঠিক বুঝেছো তুমি ওইটুকুর উপরে অ্যাক্ট করো, শান্ত মাথায় শুদ্ধ বুদ্ধি দিয়ে দেখে নাও এই আমার জীবনকে উন্নত পবিত্র করছে কিনা, এমন কর্মে তুমি অ্যাক্ট করো। শুধু এটা করো না যে বসে বসে ম্যারাথনের গল্প বলছো, পপকর্ন খাচ্ছ আর স্পোর্টস চ্যানেল খুলে বসে আছো, তোমার ওয়েট হলো 96 কেজি। এটা করো না, ব্যাস তাহলেই হবে। অ্যালার্ম দাও, ভোরে ওঠো, ড্রেস আপ করো, জগিং করার জন্য শু পরো, বেরিয়ে পড়ো, 20 মিনিটই করো, কিন্তু শুরু করো। কন্টিনিউ শব্দটা অলওয়েজ স্টার্টের পরেই আসে। জীবন তো আমাদের কন্টিনিউ হচ্ছেই, তুমি সঠিক জীবন স্টার্ট করবে কবে বলো? আমি তো সেই অপেক্ষাতেই আছি। তুমি শুধু হিম্মত দেখাও, ভেঙে পড়াও ওই হিম্মতের জার্নিরই একটা পার্ট। আমি সঠিক গন্তব্যের দিকে এগোবো, এটাই একমাত্র সঠিক
চিন্তা এবং সঠিক কর্ম, সঠিক সিদ্ধান্ত, সঠিক গন্তব্যের দিকে আমি এগোবো। আর সঠিক কি? যা তোমাকে মুক্ত করে, যা তোমাকে শান্ত করে, যা তোমাকে প্রাকৃতিক গণ্ডির বাইরে চেতনার গুণে ভূষিত করে। এইটুকু স্থির করে তুমি বেরিয়ে পড়ো। এ পথ অনন্ত, জীবন শেষ হয়ে যায় তবু পথ শেষ হয় না। কখনো ভেবো না যে তুমি কোথাও পৌঁছে যাবে। পৌঁছানো এখানে জেতা না, এখানে চলাই জেতা, না থামাই জেতা। তোমার না থামা, থেমে থেমে হাঁটা, এটাই বলে দেবে তুমি জিতে গেছো। তুমি জিতে চলেছো, কন্টিনিউ তুমি জিতছো। শুধু এগোনোর মানসিকতা রাখো। পথে আশেপাশে কিপিটাপ বলতে দেখবে, অলওয়েজ আর কাউকে না পাওয়া, আমাকে তো পাবেই পাবে। শুধু এগাও, যেই পরিস্থিতির মধ্যে আছো তার মধ্যে যেটা ঠিক বুঝেছো তার দিকে এগিয়ে যাও। আমিও হাঁটছি। এখানে কোনো উঁচু গন্তব্য পেয়ে গিয়ে কেউ আই অ্যাম উইনার এটা হতে পারে না। এখানে শুধু আই অ্যাম রানিং এটাই হতে পারে। তুমি চলছো মানে তুমি জিতেছো। তুমি পড়েছো অথচ মনের মধ্যে ওঠার বাসনা আছে, তুমি জিতেছো। তুমি লেংচে লেংচে চলছো, পায়ে রক্ত পড়ছে তবুও চলছো, মানে তুমি জিতে গেছো। তুমিও হাঁটো, যাত্রা শুরু করো। পাশে তো আমি আছি। যাত্রা সুখকর হবে, আনন্দের হবে, এটাই সৎসঙ্গ। তোমরা কতজন এই পথে নামো তার অপেক্ষায় রইলাম।